চন্দননগর এসেছি, কোনো বেড়াতে নয়। কার বাড়ি জানেন? পিয়ালি বসাক, বিখ্যাত, যিনি অক্সিজেন ছাড়া পাহাড়ে উঠেছিলেন, এভারেস্ট জয়ী, তার বাড়িতে দেখা করতে যাচ্ছি। চলুন যাই, ওনার বাড়িতে গিয়ে ওনার সমস্ত আশ্চর্য ঘটনা শুনব। টোটো এসে বসেছি, এবার টোটো কখন যাবে ওনার বাড়ি গিয়ে একেবারে ভিডিও করব। টোটোটা এসে বসলাম, সেটা একটু দেখিয়ে দিলাম, রাখছি। চলুন আমার সাথে এবার। নমস্কার বন্ধুগণ, এটি একটি অ্যাডভেঞ্চারাল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি বাণী সেন। আমার চ্যানেলের নাম দূরে আসি কাছে দূরে বাণী সেন। আজ আমি এসেছি পিয়ালি বসাকের বাড়িতে, যার নামের আর কোনো পরিচয় আপনাদের কাছে লাগবে না, তবুও বলছি, ইনি এভারেস্ট জয়ী সেই বিশিষ্ট মহিলা শ্রীমতী পিয়ালি বসাক। আপনি কিছু বলুন আপনার অ্যাডভেঞ্চার সম্পর্কে। নমস্কার সবাইকে, প্রণাম নেবেন। আমি একজন পর্বতারোহী এবং আমি আমার যখন 5 বছর বয়স, তখন মা পাড়া প্রতিবেশী থেকে পুরনো উঁচু ক্লাসের বই জোগাড় করে এনে আমাদের পড়াতেন। তো তখনই ওই কিশলয় বইতে যে তেনজিং নোরগে শেরপা এবং এডমন্ড হিলারির এভারেস্ট বিজয় বলে গল্পটা আছে, ওইটা আমাকে পড়িয়েছিলেন। তো সেইটাই আমার মনে এত দাগ কাটে যে ওনারা কিভাবে সেই বরফের খাড়াই দেওয়াল বেয়ে উঠছেন, এভারেস্টের সেই অজানা পথে খাড়াই পাথরের দেওয়াল বেয়ে উঠছেন। তো এবং কত রকম বাধা আসছে, তো সেইগুলো পেরিয়ে ওনারা কিভাবে যাচ্ছেন, তো সেইটা আমার খুব ভালো লেগে যায়। সেই থেকেই আমার স্বপ্ন যে আমিও ওরকম পর্বতারোহী হব, এভারেস্ট অভিযান করব। তো সেই থেকেই আমার বায়না। তারপর কেদার, গঙ্গোত্রী, গম্মু, কাশ্মীরে অমরনাথ, জম্মুতে বৈষ্ণোদেবী, এইগুলো দিয়ে আমি শুরু করি। এবার পাহাড়ে গেলে আমার এত আনন্দ হতো, পাহাড়ে গিয়ে আমি ওই এক দিনে 14-15 কিলোমিটার করে ট্রেকিং গুলো থাকতো, আমি তো দৌড়ে দৌড়ে যেতাম। আর তখন বয়স কত? তখন 6 বছর বয়স থেকে আমি শুরু করি যাওয়া। আর একটা হচ্ছে যে ওই যে পড়েছিলাম, শেরপাড়া ওই যে পিঠে ভারী ব্যাগ নিয়ে ওরকম ওঠে পাহাড়ে, তো তখন থেকে ওই জন্য আমি করতাম। মা বাবা সবার জিনিসপত্র আমি পিঠে ব্যাগে আর কি নিতাম, সব আমি পিঠে নিয়ে যেতাম বায়না করে করে। আর আমি তো ওই পাহাড় দেখলে, আপনি একজন নিয়েই জন্মেছেন। হ্যাঁ, সেটা আমি দেখেছি। এমন একটা ফিলিংস ছিল ছোট থেকে পাহাড়ের প্রতি, এবং ওখানে গেলে আমি ছোট থেকেই অনেক ভালো থাকতাম, যেন একটা আমার আলাদা শক্তি এসে যেত। তো তারপরে আমি তো এই দৌড়ে দৌড়ে এগিয়ে যেতাম। এবার মা বাবা অনেক পিছিয়ে যেত, তখন আবার দৌড়ে দৌড়ে পেছনে মা বাবাকে খুঁজতে আসতাম, পেয়ে গেলে আবার দৌড়তাম। তারপর আশেপাশের ওই পাহাড়ের যে দেওয়ালগুলো, পাথরের দেওয়াল, সেইগুলো বেয়ে বেয়ে উঠে যেতাম, খাড়াই পাথরের দেওয়াল বেয়ে ওঠানামা করতাম। ওই রকম করে করে আমি যখন অক্সিজেন ছাড়া করতে পারি, সেটা ওইরকম ভাবেই ছোটবেলা থেকে ওই কারণে হয়তো আমার মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। প্রথম পর্বত করে ওঠেন কত বয়সে? প্রথমত এইগুলোর জন্য আলাদা তো ট্রেনিং এর দরকার হয়, ট্রেনিং ছাড়া ক্লাইম্বিং করা যায় না। আর 8000 মিটার তো 26-27 ফুট হয়ে যাচ্ছে, ডেথ জোন বলে ওটাকে, ডেথ জোনের উপরে আমরা যাই। তো প্রথম আমি তারপর রক ক্লাইম্বিং ট্রেনিং নিয়েছিলাম। 9 বছর বয়স থেকে রক ক্লাইম্বিং এর ট্রেনিং নিই, কিভাবে সেফটি নিজের রাখতে হয়, দড়ির ব্যবহার বা কত রকম বিপদ, কারণ পাহাড়ে প্রচুর বিপদ। হ্যাঁ, নিজের শরীরের দিক থেকেও বিপদ আসতে পারে, কারণ ওখানে ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, লাংস, হার্ট বন্ধ হয়ে যেতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যেতে পারে, সেই সব অনেক কিছু আমাদের শিখতে হয়। তারপর হচ্ছে প্রাকৃতিক বিপদ অনেক কিছু আছে, তুষার ধস আসতে পারে, তুষার ঝড়, তারপর -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাদের হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। তারপর ফাটল আছে, গ্লেসিয়ারে হাইপোথার্মিয়া হচ্ছে আমাদের বডির যে নরমাল টেম্পারেচার, তার থেকে টেম্পারেচারটা যখন কমে যায়, সেটাকে বলে হাইপোথার্মিয়া। তখন আর আমাদের বডির অর্গান কাজ করবে না, কারণ যেটা নরমাল টেম্পারেচার তার নিচে চলে গেলে অর্গান কাজ করবে না।
সেইটা থেকে হার্ট ফেলিওর, ব্রেন স্ট্রোক এসব হয়ে যায়। তারপরে হচ্ছে ওই ফাটল রিভার্স কিভাবে পেরোতে হয়, বা ফাটলে পড়ে গেলে তো শেষ। আর ওখানে ফাটলের উপর আবার তুষারপাত হয়, তো বরফ জমে গেলে নিচে যে ফাটল আছে দেখা যায় না, হ্যাঁ পা দিয়ে দিলে ঢুকে যাবে। তো উপর থেকে কিভাবে সেগুলো দেখে বুঝতে হয় যেখানে ফাটল থাকতে পারে, সেগুলো কি ওই সেফটি জায়গা গিয়ে শিখিয়েছে আপনার? হ্যাঁ, আমাদের যে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছি, তারপর ইন্ডিয়ার অ্যাপেক্স বডি হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন, তাছাড়াও আছে কাশ্মীরে জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিং অ্যান্ড মাউন্টেনিং, এই সমস্ত জায়গা থেকে আমি বিভিন্ন ওরা রকমের বরফের training জায়গা গিয়ে নিয়েছি। ট্রেনিং দেয়? বরফের জায়গায় মানে আমাদের কাঞ্চনজঙ্ঘা যে তৃতীয় উচ্চতম শৃঙ্গ, তার গ্লেসিয়ারের মধ্যে নিয়ে গিয়ে আমাদের 1 মাস ধরে ট্রেনিং হয়েছে সেই আইস মানে আইস ওয়ালে বা গ্লেসিয়ারে, ওই সব জায়গায়। তারপর হয়েছে হিমাচল প্রদেশে 12 গ্লেসিয়ারে হয়েছে, কাশ্মীরে কোথায় হয়েছে। কোথায় গেছে? তারপর প্রথম আমাদের অভিযান ওই এইচএমআই থেকে করিয়েছিল রেনক, ওটা সিকিমে একটা পিক আছে কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি, ওখানে করিয়েছিল। তারপর কাবুল সাউথে পরের বার গিয়েছিলাম অ্যাডভান্স কোর্সে। তারপর আলপাইন কোর্সে গিয়েছিলাম ওই 12 গ্লেসিয়ারের একটা 6000 মিটারের উপরে একটা পিক, আননেম পিকে, সেইগুলো করে তারপর 2013-তে গিয়েছিলাম ভাগীরথী টু শৃঙ্গতে। সেইখানে আবার ওই উত্তরাখণ্ডে যে ক্লাউড বাস্ট হয়েছিল 2013-তে, কেদারের মন্দির একটুর জন্য বেঁচে গেল। তো সেই সময়তে আমরা 6000 মিটারের উপরে ওই চূড়াটা মানে সামিটে তখন যাচ্ছিলাম। মানে ওটা হচ্ছে গোমুখ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, ওখান থেকে ওই চূড়াটা দেখা যায়, সবচেয়ে উঁচু যে চূড়াটা ভাগীরথী টু, ওইটা সামিটে যাচ্ছি। সেই সময় ওই ক্লাউডটা বাস্ট হয় এবং সেটা পুরো ঘন কালো, মানে মেঘটা তো ছিল, সেই মেঘের মধ্যেই আমরা ছিলাম যে মেঘটাতে ক্লাউড বাস্ট হয়েছে। হ্যাঁ, আমাদের মানে এই যে আলোর ঝলকানি, বিদ্যুৎ চমকাচ্ছে, সেইটা এখান থেকে এইটুকু দূরে, মানে 2-4 ফুট দূরে সেই আলোর ঝলকানি, যে মেঘের মধ্যে যে বিদ্যুৎটা ঝলকানি হচ্ছে, এবং সেই যে মেঘ গর্জনের আওয়াজ। এবার এত ঘন মেঘ, আমরা তো মানে নিজের হাতে এখানে রাখলে হাতটা দেখতে পাওয়া যাচ্ছে না, এতটাই ঘন মেঘ। তো আমাদের তো ওয়াকিটকিতে লিডার ম্যাডাম বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব নিচে ফেরত আসার জন্য, সামিট তো অ্যাবান্ডন করে দিতে হলো, কারণ ওই পরিস্থিতিতে সামিটে গেলে তো মৃত্যু অবধারিত। আর কয়েক ঘন্টার আর এত জোরে ঝড়, তো মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এবার আমরা তখন প্রথমে ওই খাড়াই একটা পাথরের দেওয়াল বেয়ে উঠছিলাম, আর ওখানে তো মাটি নেই, একটা পাথরের উপর একটা পাথর সাজানো, আর এক একটা পাথর ধরুন 10-20 ফুট বড়, 10-20 স্কোয়ার ফিট, বা কোনোটা এই বাড়ির সমান বড়, হ্যাঁ কোনোটা 100 ফিট মতো বড়, এরকম এক এক সাইজের এক এক রকম যেরকম পাথর হয়। দিয়ে ওইটা একটার উপর একটা সাজিয়ে সাজিয়ে সেই বিশাল উঁচু অব্দি, মানে চূড়া অব্দি চলে গেছে। এইবার আর আমরা তো উঠছি শুধু পায়ের আঙুলটুকুই রাখার জায়গা, মানে তো তারপরে তো ওই আমরা তখন ওই খাড়াই পাথরের দেওয়াল বেয়ে উঠছি, আর একটা পাথরের উপর একটা পাথর সাজানো, আর পায়ের আঙুল তো ওখানে, মানে পায়ের আঙুলের কয়েক মিলিমিটারই ওখানে রাখা যায়, মানে ওই পাথরের খাঁজের মধ্যে, পুরো পা তো রাখা যায় না। এবারে যখন ওই তুষার ঝড়ের ধাক্কাটা এসছে, পুরো মানে এত জোর ধাক্কা মেরেছে, পেছন দিকে হেলে গেছি। আর হাজার ফিট মতো তো নিচে গ্লেসিয়ারটা, মানে ওপর থেকে পড়লে একদম 1000 ফিট নিচে গিয়ে পড়বো। তো এইবার আর পিঠে তো আমাদের ভারী ব্যাগ থাকে, মানে IMF এ তো প্রচুর ওজন নিয়ে আরোহণ করতে হয় অভিযানগুলোতে। তো পেছন দিকে তো এবার ব্যাগটাও টানছে, এবার পেছন দিকে হেলে গেছি। এবার তখন একটা বিশাল বড় পাথর দেখে, মানে এরকম হাত ছড়িয়ে পুরো ধরতে গেছি, আমি দেখছি এত বড় পাথর, এটা নিশ্চয়ই আমার ওজনটা নিয়ে নেবে। এইবার যেই পাথরটা ধরেছি, মানে এবার দেখছি যে পাথরটাও মানে সরে এসছে, এবার আমার দিকে চলে আসছে। আর উপরে যে পাথরগুলো সাজানো, সেগুলোও দেখছি যে নড়ে উঠেছে। তখন তো সাথে সাথে এইবার তখন তো পাথরটা সাথে সাথে ছেড়ে দিয়েছি, আর এদিকে তো পেছন দিকেও হেলে গেছি, মানে তখন ওই পায়ের আঙুলের মানে শুধু ওই ডগাটুকু দিয়ে পুরো নিজের বডি ব্যালেন্স সামলানো এবং পিঠের ব্যাগের ওজনটাকে সামলানো, হ্যাঁ মানে ওই মানে এক মুহূর্তেরও বোধহয় কয়েক ফ্র্যাকশনের মানে ইয়েতে ঘটে গেছে ঘটনা। তো এইভাবে যাই হোক নিজেকে সামলে নিয়েছি। আর তখন ওখানে আমাদের কোনো ফিক্সড রোপও লাগানো হয়নি, কারণ যেহেতু পাথরগুলো পুরো লুজ ছিল, বোল্ডারগুলো, তো ওখানে কোনো রোপ ফিক্সড করার জায়গা ছিল না, পসিবল ছিল না।
তো দড়িও কিছু ছিল না। তো ওইভাবে তো যাই হোক সেইটা এক মুহূর্তের জন্য বেঁচে গেছি। তারপরে তো কয়েক ঘন্টার মধ্যে কোমর বুক সমান তো বরফ হয়ে গেছে। তো আমাদের লিডার ম্যাডাম বললেন যে তাড়াতাড়ি নিচে নেমে আসার জন্য। তার মধ্যে আবার একজন মেয়ের শরীর অসুস্থ হতে শুরু করে দিয়েছে, মানে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাতে আবার ওখানে আরো যারা ছিল, মানে ওটা সারা দেশ থেকে 10 জন মেয়েকে সিলেক্ট করেছিল। আমরা তো এক একজন এক একটা রাজ্যে ছিলাম। এবার আইএমএফ একটু মানে কম্পিটিশন টাইপের ওরকম হয়, পাহাড়ে গিয়ে যেটা করা উচিত নয়, কিন্তু এই ওকে আটকাবে, মানে একজনকে ছোট করে নিচু করে আর একজন নিজেকে ভালো পারফরমেন্স করেছে দেখাবে, এইরকম একটা কম্পিটিশন ওখানে রেসারেসি চলতে থাকে। আর একটু র্যাগিং টাইপেরও হয় ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের অভিযানগুলো। এই যে কলেজে যেমন দেখেন র্যাগিং টাইপের, ওই সব অভিযানগুলোই যেহেতু সারা ভারতের মধ্যে, এটা একমাত্র ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন, মানে ওখানে যেহেতু অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জন এসছে, নিজেদের মধ্যে একটা রেসারেসির ব্যাপার, একটা এরকম ব্যাপার ছিল। বা দুর্ভাগ্যবশত হতে পারে হয়তো আমাদের টিমটাতেই ওরকম করে গিয়েছিল কেউ কেউ, হ্যাঁ অন্যান্য টিম হয়তো ভালো হয় সেটাও হতে পারে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি ওই অভিযানটাই ছিলাম, কিছু জন ওরকম ছিল। তো সেই রকমও কিছু সমস্যা হচ্ছিল এইরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। আর এই যে মেয়েটার বললাম হিমাচলের, ওর মাথায় যন্ত্রণা শুরু হয়েছে, তাকে তো ছেড়ে কেউ কাউকে দেখে না, নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, কিন্তু আমি ওর সাথে ছিলাম, তার জন্য আমারও একটু ধকলটা বেশি পড়ে গিয়েছিল। তারপরে তো আমরা নামতে শুরু করলাম। তারপর 3-4 দিন আমাদের পুরো তুষার ঝড়ের মধ্যে সবই তো তাবু টাবু, খাবার দাবার, বাসনপত্র সব 10-12 ফিট বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। খাওয়া দাওয়া ঘুম কিছুই ছিল না। আর ওই হাইপোথার্মিয়াও আমাদের হয়ে গিয়েছিল, যেটা বললাম, মানে শরীরের টেম্পারেচারটা কমে গিয়েছিল। তার ফলে পুরো আমাদের শরীরটা পুরো নীল হয়ে গিয়েছিল, মুখ পুরো নীল হয়ে গিয়েছিল। আর তারপরে আমরা ইয়েতে এলাম, ভুজবাসাতে নামলাম, এবং ওখানে ওই যে ফাটলগুলো ছিল গ্লেসিয়ারে, গঙ্গোত্রী গ্লেসিয়ারে তুষারপাতের ফলে ফাটলগুলো ওপর থেকে বোঝা যাচ্ছিল না। তখন ওই মাউন্টেন গোট হয়, পাহাড়ি যে হরিণগুলো, তাদের ওই পায়ের ছাপগুলো দেখে দেখে আমরা গঙ্গোত্রী গ্লেসিয়ার ক্রস করতে পেরেছিলাম, না হলে ওই ফাটলে ঢুকে যেতাম। তারপরে ভুজবাসাতে প্রায় 100 জন, গোমুখ পেরিয়ে ভুজবাসাতে প্রায় 100 জন তীর্থযাত্রী ওখানে আটকে ছিল। এবার আর্মিদের পুরো হেল্পটা তো কেদারের মন্দিরের দিকে চলে গিয়েছিল, তো গোমুখের দিকে কোনো হেল্প আসেনি। তখন আমরাই মানে 100 জন তীর্থযাত্রীকে ভুজবাসা থেকে আমরা গঙ্গোত্রী থেকে তো আবার উত্তরকাশী, পুরো ওই বাস রাস্তাটা ছিল না, আমরা পুরো পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে নেমেছিলাম। তো ওই একটা অভিজ্ঞতা বিশাল, মানে তখন হয়তো খুবই মন খারাপ হয়ে গিয়েছিল যে এরকম একটা ঘটলো, মানে এরকম আমার জীবনেই সবসময় এরকম দুর্ভাগ্যজনক, প্রাণটা নিয়ে ফিরেছি সেটা একটা, এবং পরবর্তীকালে এই অভিজ্ঞতাটা অনেক কাজে লেগেছে। হ্যাঁ, পরবর্তী সুযোগগুলো তো ভগবান দিয়েছেন। হ্যাঁ, সেইটাই। তো তার সুযোগ নয়। তারপর 2014-15 ওই আলপাইন লিডারশিপ ট্রেনিং ওইগুলো করেছিলাম, তাইতেও 6000 মিটারের পিক ক্লাইম্ব করেছিলাম। তারপরে 2015-তে ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা অভিযান ছিল, সেটাতেও সিকিমের 3 চেনকাঙে আমরা অভিযান করলাম, ওইটা সাবমিট করেছিলাম। তারপরে 2018 থেকে আমি 8000 মিটারের শৃঙ্গ অভিযান শুরু করি। প্রথম করেছিলাম অষ্টম উচ্চতম শৃঙ্গ মা কালী। আর তখন আমার মানে আমি খুবই মুখচোরা টাইপের ছিলাম, একদমই এখন যেমন এত কথা বলি তখন একদমই কথা বলতাম না। হ্যাঁ, এই অভিযান প্র্যাকটিস, আর আমি ছোট থেকে তো একদম এই আঁকাগুলো দেখছেন আমি করি, পাহাড়ে গেলে সেইখানে বসে বসে আঁকা করা, বা সেইগুলো মনে রেখে বা ছবি দেখে বাড়িতে এসে আঁকা। বাড়ি থেকে কি একাই যেতেন? ওই হ্যাঁ, সেই সময় যেহেতু আমি মুখচোরা ছিলাম, তখন কাউকে তো বলতে পারিনি যে এরকম 8000 মিটারের অভিযানগুলোতে একটু খরচাটা অনেকটা বেশি। তো আমি তো ব্যাংক লোন নিয়ে ওইভাবে চলে গিয়েছিলাম, কিন্তু ব্যাংক লোন নিয়ে তো বারণই করা হয়, কারণ ওখানে যেহেতু লাইফ রিস্কেরও একটা ব্যাপার থাকে 8000 মিটারের অভিযানে। আর সফল হতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা থাকে না, কারণ পুরোটাই তো ওয়েদারের ওপর নির্ভর করে। পর্বত অভিযান যদি তুষার ঝড় এসে যায়, ওয়েদার খারাপ হয়ে যায়,
তুষার ধস নাবে তাহলে তো কোনোভাবেই ফিরে আসতে হবে। সামিট করা সম্ভব নয়, ফিরে আসতে হবে। আর পর্বতারোহণ মানে আমাদের দেশে সেইভাবে এখনো তো প্রচার নেই, মানে সামিট হলেই একমাত্র মিডিয়াতে আসে, খবরে আসে। হ্যাঁ, সামিট না হলে সেইভাবে প্রচার পাওয়া যায় না। তো যে কারণে যদি সামিট না হয়, পুরো লোন নিয়ে ওইভাবে যাওয়া, পুরো টাকাও নষ্ট, মানে সবকিছু ইয়ে, আর পরিবারেরও একটা সমস্যার মধ্যে পড়বে। কিন্তু যাই হোক, আমি ছোটবেলা থেকে যে অভিজ্ঞতাগুলো আমার হয়ে গিয়েছিল, প্রচুর অভিযান আমি করেছিলাম, তার থেকে আমার এই কনফিডেন্ট, এবং আমার বলা যায় যে মানে খুব কম সময়ের মধ্যে অনেক বড় বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়ে গিয়েছিল। সেটাও একটা ব্যাপার, যে কারণে আমার কম সময়ের মধ্যে অনেকটা অভিজ্ঞতা বেড়ে গিয়েছিল, সাহসটা বেড়ে গিয়েছিল, কনফিডেন্টটা বেড়ে গিয়েছিল। তো মানসলুটা আমি সফলভাবেই করে ফিরে এসেছিলাম। তো তাইতে একটু আমি প্রচারটা পেয়ে গিয়েছিলাম। তারপর 2019-এ আবার এভারেস্ট গিয়েছিলাম, কিন্তু আবার একটু এইসব খেলাধুলায় পলিটিক্সও আছে, আমাকে মানে সামিট করতে দেবে না কেউ এরকম, কারণ আমিও এবার মানে একদম প্রথম সারিতে চলে আসছি পর্বতারোহণে, একটু তো পলিটিক্সের ইয়ে করতে হয় সামনে। তো যাই হোক, সেইটাতেও একটু ঘটনা ঘটেছিল, মানে শেরপা ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ওকে ঘুষি মেরেছিল, এইসব হয়েছিল। কিন্তু জানেন যে এভারেস্ট অভিযান বা যে কোনো এই 8,000 মিটার শৃঙ্গ অভিযানে কত পর্বতারোহী মারা যায়, এবং আমাদের ডেড বডির পাশ দিয়েই আরোহণ করতে হয়। তো সেইখানে ওই রকম পরিস্থিতি, ওরকম দুর্গম জায়গা, মানে 400 মিটার বাকি তখন চূড়ার কাছে পৌঁছে গিয়েছিলাম, সেখানে এইসব ঘটেছিল। কিন্তু আমার এই অভিজ্ঞতা ছিল বলেই আমি বেঁচে ফিরে আসতে পেরেছিলাম, এবং সেই জোরটা আমার ছিল বলে। এবং আমার যেটা হয়, আরো অক্সিজেন, আমার স্যাচুরেশনটা অনেক বেশি থাকে ওই উচ্চতাতেও, যে কারণে আমি আরো মানে ওখানে গেলে অন্যান্য মানুষ যেমন অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, আমি আবার আরো মানে শক্তিশালী হয়ে যাই পাহাড়ে গেলে। সেইটা একটা আমার ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকে। তো যাই হোক, 19টা একদম চূড়ার কাছাকাছি পৌঁছেও হলো না। তারপরে 2021-এ আমি ধৌলাগিরি অক্সিজেন ছাড়া প্রথম ভারতীয় আরোহণ করলাম। তারপরে ধৌলাগিরি কত মিটার? ধৌলাগিরিও 8,167 মিটার। ধৌলাগিরি হচ্ছে পৃথিবীর সপ্তম টেম্পারেচার কত? টেম্পারেচার তো -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তুষার ঝড় এলে আরো নেমে যায় উইদাউট অক্সিজেন। হ্যাঁ, এবং উইদাউট অক্সিজেনে করবো। হ্যাটসঅ্যাপ। সবার আশীর্বাদেই আর কি এগোতে পারছি। হ্যাঁ, এইগুলো তখন ওই একটু ক্রাউড ফান্ডিং তখন হচ্ছিল, যেহেতু একটু প্রচার পেয়েছিলাম, কিন্তু যেহেতু খরচাটা অনেকটা বেশি, আবার লোনও অনেকটা নিতে হচ্ছিল, এই দুটো মিলিয়েই হচ্ছিল। আর যেহেতু আমার সেইভাবে অতটা মানে মানে আমার বাবা তো বহু বছর ধরেই অসুস্থ শয্যাশায়ী, তো বড় বড় কোম্পানির সাথে যে লিঙ্ক থাকলে একটু সাহায্য পায়, সেই রকম কোনো কিছু আমার ছিল না, সেই কারণে বড় কোনো কোম্পানি স্পন্সর পেতাম না, পাইনি। তারপর 2022 সালে আমি ওই রোটারি ইন্টারন্যাশনাল আমাকে অনেকটা হেল্প করেছিল, ওরা প্রায় 14-15 লক্ষ টাকা অভিযানে, কারণ এভারেস্ট এবং লোৎসে দুটো চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে দুটো অভিযান আমি একসাথে করেছিলাম, ট্রাভার্স মানে এভারেস্ট করে পাহাড়ের ঢাল দিয়ে আবার লোৎসে চূড়ায় গিয়েছিলাম, এবং ওইটাতে 35 লক্ষ টাকা খরচা ছিল। তো 14-15 লক্ষ টাকা রোটারি ইন্টারন্যাশনাল করেছিল, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও কিছুটা করেছিল, তারপর ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনও কিছুটা হেল্প করেছিল, আর করেছিল সরকারের স্বরোজগার ডিপার্টমেন্ট, তন্ময় স্যার, উনিও 2 লক্ষ টাকা দিয়েছিলেন। আর তারপর যাই হোক, তো এইরকম ভাবে, হ্যাঁ, এমএসপি স্টিল দিয়েছিলেন আমাকে, এমএসপি স্টিল থেকে 5 লক্ষ টাকা আমাকে দেওয়া হয়েছিল। তো এইরকম করে আর কিছু লোন, এইরকম করে এভারেস্ট লোৎসে অভিযান করেছে। ওইখানে আমি তুষার ঝড়ের মধ্যে পড়েছিলাম, যেটা ওই 2013-র ওই ভাগীরথী 2 এ তুষার ঝড়ের অভিজ্ঞতাটা আমার কাজে লেগেছিল, কারণ এভারেস্ট অভিযানে ওই ফান্ডের সমস্যা হচ্ছিল। আর এখানে কি হয়, ওয়েদার উইন্ডো বলে, মানে এই সমস্ত পাহাড়ের চূড়াগুলোতে তো সবসময় বেশিরভাগ সময় তুষার ঝড়, তুষার ধস এইসব চলতে থাকে। তো তার মধ্যে হয়তো 2-3 দিন একটু ভালো ওয়েদার পাওয়া যায়, তার মধ্যে সামিট করে আমাদের নেমে আসতে হয়। তো এইবার আমার টাকার
সমস্যার কারণে পারমিশন আসতে দেরি হয়েছে, আর ওই ওয়েদার উইন্ডোটা পেরিয়ে গেছে, মানে ওই যে 2-3 দিনের ভালো ওয়েদার ওইটা পেরিয়ে গেছে। তো তখন এবার রেড অ্যালার্ট জারি হয়েছে, সবাইকে তাড়াতাড়ি নিচে নেমে আসতে বলা হচ্ছে। তো সেই সময় আমি ডিসিশন নিই যে, কারণ আমি এবার যদি নিচে ফেরত চলে যাই, 20 লক্ষ টাকা মতো তখন পেমেন্ট করেছিলাম, আর 15 লক্ষ বাকি ছিল। তো ওই 20 লক্ষ টাকা তো পুরো মানে নষ্ট হয়ে যেত, কারণ আর তো আমাকে টাকাটা ফেরত দিত না, কিন্তু আমার স্বামীরটা হতো না। হ্যাঁ, তো সেইখানে তো লাইফ রিস্ক নিতে হয়েছিল। কিন্তু ওই যেহেতু 2013-র অভিজ্ঞতাটা আমার ছিল, তখন আমি তুষার ঝড়ের মধ্যেই যাব সিদ্ধান্ত নিলাম, এবং তাও ভয় তো লাগছিলই। সারা রাত ওই 4 নম্বর ক্যাম্প থেকে আরোহণ করে পরদিন সকালে তো এভারেস্ট সামিটে পৌঁছলাম। কিন্তু আমি যে ওই অক্সিজেন ছাড়া করব পুরোপুরি ঠিক করেছিলাম। তুষার ঝড়ের কারণে যদিও আমার শারীরিক কোনো অসুবিধা হয়নি, কিন্তু শেরপা স্যারও মানে সবাই ভয়ে ছিলেন, কারণ তুষার ঝড়ে তো বাঁচে না, আজ পর্যন্ত অক্সিজেন নিয়েও কোনো মানুষ বেঁচে ফিরে আসতে পারেনি। তো ওই জন্য শেরপা স্যারও বারবার জোর করলেন। ওই হিলারি স্টেপ ওইখান থেকে আর 50-60 মিটার বাকি ছিল, ওইটুকুটা অক্সিজেন নিয়ে সামিট করলাম। তারপর এজেন্সি থেকে মানে বেস ক্যাম্প থেকেও ওয়াকিটকিতে আমাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছিল, ওরাও বারবার মানে খুবই দুশ্চিন্তায় ছিলেন আমরা বেঁচে ফিরতে পারবো কিনা। তো যাই হোক, তারপর সামিট করে 4 নম্বর ক্যাম্পে এলাম। দিয়ে তো আমাদের নিচেই চলে যেতে বলছিলেন, কিন্তু আমি দেখলাম যখন শরীর ঠিক আছে, কিন্তু আমার একটু স্নো ব্লাইন্ডনেস হয়েছিল, চোখে তুষার অন্ধত্ব বলে, ইউভি রে আলট্রাভায়োলেট যেটা অতি বেগুনি রশ্মি ওপরে অনেক বেশি হয়, এবং তুষার ঝড়ের কারণে সানগ্লাস বারবার মানে ঢাকা পড়ে যাচ্ছিল বলে সানগ্লাসটা একটু খুলতে হয়েছিল আমাকে, যে কারণে স্নো ব্লাইন্ডনেস তুষার অন্ধত্ব হয়ে গিয়েছিল। তারপর এসে ওইটাই একটু যাচ্ছিল সমস্যা। তো একটুখানি রেস্ট নিয়ে একটু চোখটা যখন খুলতে পারছি, একটু দেখতে পাচ্ছি, আবার আমি লোৎসে ওই তুষার ঝড়ের মধ্যে 5 দিন কেন তুষার ঝড় চলেছিল, তার মধ্যেই আবার লোৎসে অভিযানে গেছি। তারপর লোৎসেও ভালোভাবে সামিট করেছি। তারপরে যখন আমরা নামছিলাম তখন তো তুষার ধস নামছে, অ্যাভালাঞ্চ, মানে পাহাড়ে যখন অনেক বরফ তুষারপাত হয়ে যায়, খাড়াই ঢালে তো বরফটা থাকতে পারে না, তখন ধসের আকারে নেমে আসে। তো আমরা আমাদের গায়ের উপর দিয়েই পুরো ধসটা, মানে জলপ্রপাত যেমন জলের ঝর্ণা, তেমন পুরো বরফের একটা মানে ধস ওরকম পুরো আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। এবং সেখানেও পুরো ফাটলগুলো তো ঢাকা পড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছিলাম না। সেখানেও একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। আমি একটা ফাটলে পড়ে গিয়েছিলাম, কিন্তু ফাটলের তলাটা একটু সরু ছিল বলে আমার পাটা আটকে গিয়েছিল। তো এইরকম তারপর আরো অনেক কিছু, মানে খুম্বু আইসফল আছে, সেই সব হাজার হাজার টন বরফের যে 100-200 ফুট উঁচু উঁচু বরফের দেওয়াল যে কোনো সময় ভেঙে পড়ে, এবং আমাদের আশেপাশের বরফের দেওয়াল ভেঙে ভেঙে পড়ছিল। তারপর যে বরফের দেওয়াল বেয়ে আমরা আরোহণ করছি সেটাতেও মানে ফাটল ধরার আওয়াজ আসছিল এইসব। তারপর অ্যাঙ্কার আমাদের খুলে বেরিয়েও এসেছিল, মানে ওটাও এক মুহূর্তের জন্য বেঁচে গেছি। শেরপা স্যারের অভিজ্ঞতার জন্য ওটা বেঁচে গেছি, আমাকে সাবধান করে দিয়েছিল। নাহলে মানে সব শুদ্ধ মানে বরফের দেওয়াল থেকে মানে সমেত ছিটতে গিয়ে একদম কোথায় তলিয়ে যেতাম ফাটলে, হাজার হাজার মিটার কোথায় চলে যেতাম, কিছু পাওয়া যেত না। তো ওইটা শেরপা স্যারের অভিজ্ঞতার জন্য বেঁচে গিয়েছিলাম। এই করে ওইটা সফল করতে পেরেছিলাম। তারপরে তো গেলাম 2023-এ অন্নপূর্ণা, ওটাকে বলা হয় ওয়ার্ল্ডের ডেডলিয়েস্ট পিক, সবচেয়ে বেশি মৃত্যুর হার, কিন্তু ওটা 10 উচ্চতম। অন্নপূর্ণা বেস ক্যাম্প না, আমরা তো অন্নপূর্ণা সামিটে যাই, চূড়ার মাথায়। বেস ক্যাম্প তো মানে আমাদের নিচে, ওখান থেকেই আমাদের জার্নি শুরু হতো। মানে সবাইকার যেখানে গিয়ে জার্নি শেষ হয়, বেস ক্যাম্পে যাওয়ার জন্যই সবাই ট্রেকিং করে, আর আমাদের সেইখান থেকে জার্নি শুরু হয় চূড়ার মাথায় পৌঁছানোর জন্য। তারপর অন্নপূর্ণাতেও অনেক মানে ইয়ের মধ্যে পড়েছিলাম, ওখানে তো প্রচুর বরফের আইস অ্যাভালাঞ্চ নামে, হ্যাঁ হার্ড আইসের অ্যাভালাঞ্চ, সেটা আমাদের জাস্ট পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর ওটাও আমি অক্সিজেন ছাড়া করছিলাম, কিন্তু তুষার ঝড়ের কারণে আর একটু ওখানেও রাজনীতির শিকার একটু হতে হয়েছিল, যে কারণে চূড়ার কাছাকাছি গিয়েও আমাকে আবার ফেরত আসতে হয়েছিল। আবার পরের দিন আমি সামিটে গেছি, কিন্তু 8000 মিটার ওরকম উচ্চতাতে অক্সিজেন ছাড়া একবার ওই উচ্চতায় গিয়ে ফেরত এসে আবার পরের দিন যায়, এটা মানে সাধারণত মানুষের পক্ষে সম্ভব হয় না। তো অন্নপূর্ণাতে প্রচুর প্রচুর বিপদ ছিল, সেটাও বলে শেষ করা যাবে না। এমন এমন জায়গা ছিল, মানে একটা ছুরির ফলার মতো সরু জায়গায়, মানে একটা পা রাখারও ঠিক মতো জায়গা নেই, একদিকে খাদ একদিকে রিভার্স ফাটল, এইরকম জায়গা দিয়ে। তারপর ওখানকার আইসওয়াল মানে ওভারহ্যাং টাইপের হয়, উল্টো দিকে ঝুলছে, এরকম ঝুলে ঝুলে ক্লাইম্ব করতে
অন্নপূর্ণাটা এখনো মানে আমাদের দেশ থেকেও সেইভাবে কেউ পারেনি, আমাদের রাজ্য থেকেও সেইভাবে আমি কারোর ছবি দেখিনি যে অন্নপূর্ণা সামিটে পৌঁছতে পেরেছি। আপনি প্রথম। হ্যাঁ, এবার সেইটা বলা ওইভাবে আমি বলতে পারি না, মানুষজনই বলবে সেটা। আর আর এটাই লাস্ট। না, তারপরে আবার আমি করলাম 17ই এপ্রিল অন্নপূর্ণা সামিট করে 17ই মে আমি মাকালু পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ সামিট করেছিলাম। মাকালুও খুব টেকনিক্যাল এবং ওখানেও মানে খুব অভিজ্ঞ টেকনিক্যাল পর্বতারোহীরাই যায়, খুব কম পর্বতারোহীরা যায়। এবং ওখানে তো মানে প্রায় 8,500 মিটার উচ্চতা, তো ওই উচ্চতাতে রক ক্লাইম্বিং করতে হয়, পুরো খাড়াই পাথরের দেওয়াল আর ছোট ছোট মানে জাস্ট হাত পা রাখার জায়গা পাথরের দেওয়াল, এইভাবে ক্লাইম্ব করতে হয়েছিল। ওইটাতেও মানে তুষার ঝড়ের মধ্যে, এখন মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ওয়েদারটা এমন চেঞ্জ হয়ে গেছে না, মানে ওয়েদার ফোরকাস্টের সাথে মিলছে না, যখন ঝড় আসার কথা নয় তখন ঝড় চলে আসছে, যে কারণে এবার অক্সিজেন ছাড়া করতে গেলে ওয়েদার পুরোপুরি ভালো থাকতে হয় এবং 5-10 কিলোমিটারের বেগের থেকে বেশি বেগে যদি হাওয়া চলে তাহলে আর অক্সিজেন ছাড়া করতে পাওয়া যায় না। কিন্তু আমার ক্ষেত্রে তো মানে 90, 100, 150 কিলোমিটার বেগে মানে হাওয়া চলছে, এইরকম পরিস্থিতিতে করতে হচ্ছে, যে কারণে অক্সিজেন ছাড়া গিয়েও হয়তো মানে লাস্ট মোমেন্টে এইটা ছাড়া করব, কারণ অক্সিজেন ছাড়া তো পৃথিবী থেকে বেশি মানুষ করতে পারে না। এইটা করতে পারলে মানে দেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমি করতে পারবো। মানে আমার যেটা কেউ করেছে কি অন্য দেশে খুব কম মানুষ করেছে, আমাদের দেশে প্রথম মানে আমি সাহস করলাম অক্সিজেন ছাড়া যাওয়ার। আর যেটা মানে এইটাই, আর আমার যেহেতু মানে এই বিশেষ ক্ষমতাটা আছে, বেশিরভাগ জনের তো মানে অক্সিজেন ছাড়া ওখানে কেউ বাঁচতেই পারে না। হ্যাঁ, আমি এই ছোট থেকে প্র্যাকটিস করছি, সেই কারণে আমি চাইছি যতটা আমার। হ্যাঁ, আর আরেকটা আমি গিয়েছিলাম 2022-এ অক্টোবরে চৌইউটা 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ, ওটা চীন মানে উত্তর দিক দিয়েই আরোহণ হয়। চৌইয়ের দক্ষিণ দিক দিয়ে মানে নেপালের দিক দিয়ে এখনো কেউ আরোহণ করতে পারেনি পৃথিবী থেকে, এতটাই টেকনিক্যাল, এতটাই কঠিন, আজ পর্যন্ত কোনো পর্বতারোহী পারেনি। তো ওইটা আমরা পৃথিবীর মধ্যে প্রথম, মানে যদি সামিট করতে পারতাম পৃথিবীর মধ্যে প্রথম হতে পারতাম, কিন্তু ওটা ওই তুষার ঝড়ের কারণে মানে চূড়ার কাছাকাছি গিয়েও কয়েকশো মিটারের জন্য মানে অভিযানটা বাতিল করতে হলো, ফেরত আসতে হলো আমাদের। কিন্তু তার সত্ত্বেও মানে যেখান দিয়ে এখনো পৃথিবীর কোনো পর্বতারোহী সফল হতে পারেনি, সেই রকম একটা জায়গা দিয়ে ভারত থেকে যে আমি সেটা রিপ্রেজেন্ট করেছিলাম, একটা ইন্টারন্যাশনাল টিমে ছিলাম, অভিযানটা চেষ্টা করেছিলাম, সেটাও আমাদের দেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আর আমি তো স্কিও খেলি, স্কিয়েরও ন্যাশনাল খেলেছি, স্কিতেও আমার ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা আছে, সেটাও আমি করছি। তারপর তাইকোয়ান্ডো মার্শাল আর্টও আমি অনেক ছোট থেকে প্র্যাকটিস করি, সেটাও আমার পর্বতারোহণের ক্ষেত্রে অনেকটা মানে সাহায্য করেছে, কাজে লেগেছে। এইগুলো নিয়ে আর ভবিষ্যতে আমার আরো অনেক মানে পরিকল্পনা আছে, যেটা আমার স্বপ্ন যে পৃথিবীর ইতিহাসে যেন পর্বতারোহণেরও মানে আমাদের দেশের নাম পর্বতারোহণে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। যেমন ক্রিকেটে আমাদের দেশকে সবাই চেনে, সারা পৃথিবী চেনে, এবং আমাদের দেশের মানুষের মধ্যে সেই উন্মাদনাটা একটা আছে ক্রিকেট নিয়ে। হ্যাঁ, সেইটার জন্যই পরিকল্পনা করেছি, এমন সব অভিযানের পরিকল্পনা করেছি যাতে আমাদের দেশের নাম সবচেয়ে উঁচুতে যেতে পারে পর্বতারোহণে পৃথিবীর মধ্যে। কিন্তু ওই ফান্ডটা, স্পন্সরটাই সমস্যা, ওইটা স্পন্সর ওইটা মানে ইয়ে হয়ে গেলে, সমস্যাটা মিটে গেলে সেই অভিযানগুলো। এবং এই ক্ষেত্রে সবাইকে আমার প্রণাম জানাতে চাই, কারণ প্রচুর মানুষ, চন্দননগরের মানুষ, কলকাতার মানুষ, সারা রাজ্য দেশের মানুষ, মানে সাধারণ মানুষ, তারা গরিব মানুষ পর্যন্ত মানে তারাও যার যেটুকু সামর্থ্য, 5 টাকা 10 টাকাই হয়তো তার সেদিন সারা দিনের মানে উপার্জন, সেটাও আমার অভিযানের জন্য দিয়েছেন যাতে আমি সফল হতে পারি, দেশের জন্য অ্যাচিভমেন্ট করতে পারি। আমি ভিডিওটা করতে এগিয়ে এলাম যে এটা আরো আরো প্রচার, হ্যাঁ, সমস্ত মানুষকে আমার প্রণাম জানাই। ভারতবর্ষের দিক থেকে আমার এইটুকু যদি কারোর কোনো উপকার হয়, যদি এটা কিছু এগোতে পারি, আমি আপনাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, লোকের সামনে প্রচারটা একটু ভালো হয়, যদিও আপনার যথেষ্ট প্রচার আছে। ঠিক আছে, হ্যাঁ, মানুষের ভালোবাসা আমি প্রচুর পেয়েছি, মানুষ আমার পাশে ভালো থাকবেন, আরো এগিয়ে যান, আপনিও ভালো থাকবেন। ওনার পর্বতারোহণের কিছু ছবি ও ডিটেলস
এরপরে দেয়া থাকবে। এইগুলো ওনার হাতে আঁকা ছবি। উনি দিদি নাম্বার 1-এ দুবার গিয়েছিলেন, ওনারা ডেকে নিয়ে গিয়েছিলেন। ওনার সমস্ত প্রাইজ পরে ছবি তুলে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশানটা অতি অবশ্যই পড়বেন। কোথায় কবে কি গিয়েছিলেন, কত সালে, বিশদে বিবরণগুলো পাবেন। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এত পুরস্কার পেয়েছেন, সমস্ত ভিডিও করতে গেলে 50 মিনিটেরও বেশি ভিডিও বড় হয়ে যাবে। এবং উপরের তাকে আমার ফোন ক্যামেরা যাচ্ছে না, বহু উঁচুতে। উপরের তাকগুলো দেখা সম্ভব না, ওই যে তলাটা দেখা যাচ্ছে, উপরেগুলো আপনাদের দেখাতে পারছি না। যতটুকু যেটুকু নিচে আছে সেইটুকুই দেখালাম, বাকিগুলো দেখাতে পারছি না। বহুমুখী প্রতিভা। বাবা মার সাথে পিয়ালি ম্যাডামের ছবি, এটি ওনার হাতে আঁকা এবং এটি ওনার ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো সহৃদয় ব্যক্তি দান করেন। স্টেশনে পৌঁছে গেছি, ভিডিওটি শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আবার দেখা হবে।